নমস্কার। পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ। আজকে আপনাদেরকে জানাবো যে আমাদের যে বাংলা 12টা মাস, যে 12টা মাসের যে নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই মাসের নামগুলো কিভাবে সৃষ্টি হলো, এই নামগুলোকে কারা কিভাবে তৈরি হলো, কোথা থেকে উৎপত্তি হলো, সেটা যে আমরা জানবার চেষ্টা করব। কেন এদের এরকম নাম? দেখুন, ভারতীয় সময় গণনা অনুসারে যে পঞ্জিকা, পঞ্চাঙ্গ নির্মাণ, এইগুলির ইতিহাস কিন্তু বহু প্রাচীন। বহু যুগ যুগান্ত ধরে মুনি ঋষিরা এগুলা নির্মাণ করে এসেছেন। সেই বর্তমানে আমরা যে হিন্দু ক্যালেন্ডার দেখি, সংবৎসর ক্যালেন্ডার, সেটাকে বিক্রম সংবৎসর বলা হয়। এই মাসের ক্যালেন্ডার সবচেয়ে প্রাচীন। যে খ্রিস্ট ক্যালেন্ডার, ইংরাজি ক্যালেন্ডার আমরা দেখি, তার চেয়েও প্রায় 57 বছর এটা এগিয়ে আছে। এখানেও আমরা মাসের নামগুলো ওই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এরম করেই দেখতে পাই। তাহলে এই নামটা আরো পুরাতন। কোথা থেকে এলো? যদি আমরা আর একটু পিছিয়ে যাই, রামায়ণ মহাভারত যুগে যাই, সেখানেও মাসের বাংলা মাসের নামগুলোতেই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ই আছে। তাহলে প্রশ্ন আসছে যে নামগুলো আসছে কোথা থেকে, কি থেকে নিয়ে এসছে? দেখুন, আমাদের যাবতীয় তিথি বিধান সব নির্মাণ করা হয় সূর্য সিদ্ধান্ত আর চন্দ্র মাস অনুসারে, সৌর মাস আর চন্দ্র মাস অনুসারে। সূর্য এবং চন্দ্রের গমনাগমনের উপর নির্ভর করে আমাদের তিথিগুলো নির্ধারিত হয়। আর তিথি নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী আমাদের সমস্ত কিছু নির্ধারিত হতে থাকে। এই জন্য আমরা তিথি নির্ভর, পঞ্জিকার নির্ভর দিন পালন করে থাকি। সেইখানে আমরা দেখি যে বরাহমিহির বলে এক পণ্ডিত, তার রচিত সূর্য সিদ্ধান্ত গ্রন্থে এই মাসের নামগুলোকে বলা আছে। আর এর ব্যাখ্যাতে কি বলা আছে না, যেহেতু আমাদের চান্দ্র মাস অনুসারে সিদ্ধান্ত হয়, তাই বলা হয়েছে যে পূর্ণিমা তিথিতে চাঁদ যে নক্ষত্রে থাকবে, সেই নক্ষত্রের নাম অনুসারে মাসের নামকরণ করা হবে। তাহলে আমাদের প্রথমেই প্রশ্ন উঠবে যে নক্ষত্রগুলো কি কি, তাদের কি কি নাম? তো আমাদের আছে 27টা নক্ষত্র। এই 27টা নক্ষত্র আমাদের সূর্য যখন অতিক্রম করে 12 ভাগে, 12টা মাসে সূর্য যে পরিক্রমা করেন, সেই 12টা মাসে অনুসারে 12টা রাশি আছে। সেই 12টা রাশিতে অতিক্রম করার সময় এই যে নক্ষত্রগুলো আসে, এগুলা মোট 27টি। এই 27টি মানে নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তরাষাঢ়া, পূর্বরাষাঢ়া, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা ইত্যাদি 27টা নক্ষত্র বিরাজমান। আর পূর্ণিমা তিথিতে চাঁদ যে নক্ষত্রে থাকবে, তার নাম অনুসারে মাসের নামগুলো হবে। হিন্দু শাস্ত্র মতে পূর্ণিমা তিথি হচ্ছে মাসের শেষ দিন, তাই সেই দিনে চাঁদ যে নক্ষত্র পর্যন্ত থাকলো, মাসের নামটাও সেই নক্ষত্র অনুযায়ী হলো। যেমন এই যে গত রাস পূর্ণিমাতে চাঁদ ছিল কোন নক্ষত্রে? কৃত্তিকা নক্ষত্রে, তাই নাম হলো কার্তিক।
যখন অশ্বিনী নক্ষত্রে চন্দ্র থাকে, যখন হয় কোজাগরী পূর্ণিমা, সেই অনুসারে নাম হয়েছে মাসের আশ্বিন। আমাদের যে মাসের নামগুলো ভাগ করা আছে এগুলা কিন্তু ঋতু অনুযায়ী, এক একটা বিশেষ ঋতুতে এক একটা বিশেষ মাস হয়। তবে পুজো পার্বণের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে পুজোগুলো সাধারণত যে মাসে হওয়ার কথা তিথি নিষেধে সেই মাসগুলা কিছুটা এগিয়ে পিছিয়ে যায়। এটা কি জন্য হয়? কারণ ওই যে চাঁদ ওই যে 27টা নক্ষত্রে বিচরণ করছে, চাঁদের হিসাবে সেটা 27 দিন হলেও আমাদের হিসাবে সেটা হয় 29 দিন বা 29.5 দিন। এইভাবে ঘুরতে ঘুরতে যে সমস্ত দিনগুলো একটু আধটু তিথির বিচারে ভেঙে যায়, কম বেশি হয়, তখন তিথিটা একটু সামনে পিছনে এগিয়ে আসে, তাই এরকম হয়। সেই জন্য চন্দ্রের পূর্ণিমা তিথিটা যে নক্ষত্রে পড়লো সেই নক্ষত্র অনুযায়ী মাসের নাম হলো। যেমন বিশাখা নক্ষত্রে যদি হয় তখন মাসের নাম হবে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্রে যদি পূর্ণিমা তিথি পড়ে তখন সেটা হচ্ছে জ্যৈষ্ঠ। এইরকম ভাবে পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া নক্ষত্র অনুযায়ী মাসের নাম হয়েছে আষাঢ়, শ্রবণা নক্ষত্র অনুযায়ী মাসের নাম হয়েছে শ্রাবণ, ভদ্রা নক্ষত্র অনুযায়ী ভাদ্র, অশ্বিনী নক্ষত্র অনুযায়ী মাসের নাম হয়েছে আশ্বিন, কৃত্তিকা নক্ষত্র অনুযায়ী নাম হয়েছে কার্তিক, মৃগশিরা মাসের নক্ষত্র থেকে নাম এসেছে মার্গশীর্ষ, যাকে আমরা অগ্রহায়ণ বলে থাকি। তারপরে পুষ্যা নক্ষত্র থেকে এসেছে পৌষ মাস, মঘা নক্ষত্র থেকে মাঘ মাস, পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী এই দুটো ফাল্গুনী নক্ষত্র থেকে এসেছে ফাল্গুন মাস, আর চিত্রা নক্ষত্র থেকে এসেছে চৈত্র মাস। এখন প্রশ্ন হলো, নক্ষত্র তো 27টা, তাহলে মাসের নাম 12টা কি করে হলো? তাহলে চাঁদ কি ওই বাকি 15টা নক্ষত্রে বিচরণ করে না? এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে ওই যে পরপর যে নক্ষত্রগুলো আছে, পরপর দুটি নক্ষত্র অনুযায়ী চাঁদ ঘোরাফেরা করবে। তাই পরপর দুটো নক্ষত্র অনুযায়ী থাকলে পারেও ওই যে নামকরণ করা আছে সেই আগের মাসটার নক্ষত্র অনুযায়ী মাসের নামকরণটা হয়ে থাকবে। এইবার এই নক্ষত্রদের একটা পৌরাণিক কাহিনীও আছে। কি বলে পুরাণের কাহিনীতে? পুরাণের কাহিনীতে বলে যে এই 27টা নক্ষত্র হলো দক্ষ রাজার 27টা কন্যা, যাদের চাঁদের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। আর ওই চন্দ্রদেব এক এক দিন এক একটা দক্ষ কন্যার সঙ্গে কাটাতেন। এইভাবে যেদিন এই চন্দ্র ওই সমস্ত দক্ষ কন্যাদের কাছ থেকে ঘুরে আসেন তখন চাঁদের 27 দিন হয়, যেটা আমাদের কাছে বলেছিলাম 29.5 দিন। তাই এইরকম ভাবে যখন যে নক্ষত্রের কাছে তিনি যাচ্ছেন সেই অনুসারে তাদের নামকরণটা হলো, যেটা আমি আগেই বলে ফেলেছি। এখন আমরা যেটা দেখতে চাই যেটা হচ্ছে যে মাসের শুরুটা অর্থাৎ বছরের শুরু কোন মাস দিয়ে হবে আমরা যেটা দেখে আসি, সেইটার সঙ্গে শাস্ত্রের সঙ্গে একটু পার্থক্য আছে। কিরকম দেখুন, এই কোন বছরের কোন মাস দিয়ে শুরু হবে সেটা সাধারণত প্রশাসনিক বিষয়, বিভিন্ন সময়ে এইটাকে পরিবর্তন করা হয়েছে। তবে মাসের নামগুলোকে বিশ্লেষণ করলে আমরা দেখি যে বছরের প্রথম মাস হচ্ছে অগ্রহায়ণ। বিভিন্ন কারণ দিয়ে আমি এটাকে ব্যাখ্যা করতে পারি। অগ্রহায়ণ এই শব্দটাকে যদি আমি ব্যাখ্যা করি দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে অগ্র আর একটা হচ্ছে হায়ন। অগ্র অর্থাৎ আগে, আর হায়ন অর্থাৎ মাস, অর্থাৎ যে মাস আগে আসে, তাই এটা অগ্রহায়ণ। আর মৃগশিরা নক্ষত্রে থাকে বলে একে মার্গশীর্ষ মাসও বলা হয়। দেখুন এই সময় কি হয়, নতুন ধান ওঠে, নবান্ন উৎসব পালন করা হয়, তাই বছরের শুরুটা অগ্রহায়ণে হওয়া বেশি সম্ভবপর। যদিও এখন বিভিন্ন কারণে আমরা বৈশাখ মাসকেই বছরের প্রথম মাস বলে ধরে রাখি। এবার দেখা যায় যে
আর যেটা একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে এই যে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এগুলো তো একটা নির্দিষ্ট ঋতুতে আর নির্দিষ্ট মাসে হয়ে থাকে, কিন্তু কখনো কখনো তিথিভেদে মাসটা এগিয়ে যায় বা পিছিয়ে যায়। এইগুলো কিভাবে হয়? যখন দেখা যাচ্ছে যে আশ্বিন মাসে দুর্গা পুজো বা কোজাগরী লক্ষ্মী পুজো হতে না হয়ে কার্তিক মাসে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখি যে কোজাগরী পূর্ণিমা যদি কৃত্তিকা নক্ষত্র স্পর্শ করে তখন সেটা কার্তিক মাসে হয়। তখন আমাদের সংকল্প করবার সময় মুখ্যচন্দ্র আর গৌণচন্দ্র উল্লেখ করতে হয়। মাসটা কার্তিকে পড়ে গেলেও পূর্ণিমা তিথিটা কিন্তু কার্তিকের নয়। পূর্ণিমা আমি আগেই বলেছি যে পূর্ণিমাটা হচ্ছে মাসের শেষ, তাই মাসের শেষ অনুসারে সেটা কার্তিকে গেলেও তিথি অনুসারে সেটা কিন্তু এই আশ্বিনের পূর্ণিমা ছিল। তাই আমাদেরকে মুখ্যচন্দ্র অশ্বিন বলতে হবে আর গৌণচন্দ্র কার্তিকে বলতে হবে তিথির বিভাগে, যেহেতু ওটা কৃত্তিকা নক্ষত্র প্রশ্ন হয়ে গেছে। এখন মনে হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমাদের মাসগুলি তো ঋতুকেন্দ্রিক, অর্থাৎ পুরোপুরি চান্দ্র মাসের উপর নির্ভর করে না, সৌর মাসকেও নির্ভর করে। তাই চান্দ্র মাস আর সৌর মাস হিসাবে ঋতুর ভেদটা হয়ে থাকে। এখন এইভাবেই যে সমস্ত নক্ষত্রগোনা পূর্ণিমা তিথিতে পড়ছে চাঁদের হিসাবে, সেই অনুসারে মাসের নামগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে কোথা থেকে বাংলা মাসের নামগুলো উৎপত্তি হলো। নমস্কার।